হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌত বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 8.4 অর্থাৎ অজৈব রসায়নের HCl, HNO3, H2SO4 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষাগার প্রস্তুতি নয়, এগুলো হচ্ছে শিল্প প্রস্তুতি। এগুলো কি, এই অ্যাসিডগুলোর আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু হিউজ ব্যবহার আছে। তাই এদেরকে প্রোডাকশান কস্ট যতটা কমানো যায় কমিয়ে একটা হিউজ কোয়ান্টিটিতে তৈরি করতে হবে, যেটা পরীক্ষাগার প্রস্তুতিতে হয় না। এই পদ্ধতিগুলোকে বলা হয় আমাদের শিল্প প্রস্তুতি, অর্থাৎ ফ্যাক্টরিতে তৈরি করা হয়, কারখানায় তৈরি করা হয়। তো এই তিনটে অ্যাসিডকে আমরা কিভাবে কারখানায় তৈরি করতে পারবো, শিল্প প্রস্তুতি, সেগুলো আমরা দেখব। দেখো, প্রথমেই আমাদের আলোচ্য বিষয় হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl অ্যাসিডের শিল্প পদ্ধতি। এই সম্পর্কে আমরা আলোচনা করব। এই পদ্ধতিটাকে বলা হয় লা ব্ল্যাঙ্ক পদ্ধতি। লা ব্ল্যাঙ্ক পদ্ধতির মাধ্যমে আমরা ফ্যাক্টরিতে বা শিল্প ক্ষেত্রে HCl অ্যাসিডকে তৈরি করতে পারি। এবার প্রসেস কি হয়, কি কি লাগে, সেগুলো আমরা একে একে দেখব। এই প্রসেস করতে গেলে লা ব্ল্যাঙ্কের পদ্ধতির মাধ্যমে HCl তৈরি করতে গেলে প্রথমেই যে কাঁচামালগুলো লাগে সেটা আমাদের দুটো জিনিস লাগে। কি কি? সাধারণ লবণ অর্থাৎ NaCl, সোডিয়াম ক্লোরাইড, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। এই দুটো জিনিস হলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এবার দেখো, স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু বুঝতে হবে কিভাবে করা হয়। প্রথমে একটা এরকম চেম্বার নেওয়া হয়। এই চেম্বারে একটা লোহার কড়াই নেওয়া হয়। এটা কি? এটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই, এই লোহার কড়াইয়ের মধ্যে আমাদের সাধারণ লবণ এবং গাঢ়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু গাঢ়, এটা কিন্তু লঘু নয়, গাঢ় H2SO4 এদের একটা দ্রবণ প্রস্তুত করে এই কড়াইয়ের মধ্যে, চেম্বারের মধ্যে রাখা হয়। এবার কি করা হয়, এই চেম্বারে নিচ থেকে আমাদের হিট দেওয়া হয়, তাপ শক্তি দেওয়া হয়। এই তাপ যখনই দেওয়া হবে তখনই কি হবে, আমাদের রিয়াকশান শুরু হবে। দেখো, প্রথম স্টেপে কি করা হয়, ফার্স্ট স্টেপে একটি লোহার পাত্রে সাধারণ লবণের সাথে গাঢ় H2SO4 সহযোগে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়। এর ফলে HCl এবং সোডিয়াম বাইসালফেট অর্থাৎ NaHSO4 উৎপন্ন হয়ে যায়। প্রথম স্টেপে কত টেম্পারেচার দেওয়া হবে, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। প্রথম স্টেপে আমাদের 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথমে এই যে HCl তৈরি হবে, এটা কিন্তু আমাদের HCl গ্যাস আকারে তৈরি হবে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হবে। এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড একদমই নয়। এখান থেকে গ্যাস তৈরি হবে এবং কি তৈরি হবে, সোডিয়াম বাইসালফেট অর্থাৎ NaHSO4 উৎপন্ন হবে। তাহলে প্রথম স্টেপে আমরা কি পেলাম, প্রথম স্টেপে কিন্তু আমরা গ্যাস আকারে HClকে পেলাম। এবার শিল্প পদ্ধতিতে কোনো জিনিসকে যতটা মিনিমাম লস করা যায় সেটা আমাদের দেখতে হবে। এবার দেখা গেল যে আমাদের পড়ে রইল এখানে NaHSO4 অর্থাৎ সোডিয়াম বাইসালফেট যে পড়ে রইল, এটাকে যদি আমি আরও বেশি টেম্পারেচারে নিয়ে গিয়ে এটাকে গরম করতে থাকি, তাহলে এটা ভেঙেও কিন্তু আমাদের HCl প্রস্তুত হতে শুরু করছে। অর্থাৎ দ্বিতীয় স্টেপে কি করা হয়, প্রথম স্টেপ করার পর প্রথম ধাপে উৎপন্ন NaCl এবং NaHSO4 এর মিশ্রণকে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে NaCl এবং NaHSO4 প্রথম স্টেপে যে দুটো আমার পেয়েছিলাম, এই দুটোর যে মিশ্রণ, এই মিশ্রণটাকে পেস্টিমাস বলা হয়। কি বলা হয়? পেস্টিমাস বলা হয়। তোমাদের কোশ্চেনে আসতে পারে পেস্টিমাস কী জিনিস। তাহলে আমরা বলবো যে লা ব্ল্যাঙ্ক পদ্ধতির মাধ্যমে HCl প্রস্তুত করার সময় প্রথম স্টেপে আমাদের সাধারণ লবণ এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যদি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তপ্ত করি, তাহলে HCl এবং NaHSO4 এর একটি মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণটাকেই বলা হয় আমাদের পেস্টিমাস। এবার এই পেস্টিমাসকে কী করা হয়, পেস্টিমাসকে যদি আরও তীব্রভাবে 550 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ হাই টেম্পারেচারে নিয়ে যাচ্ছি, 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করলে আবার কি হয়, HCl গ্যাস তৈরি হয় এবং সোডিয়াম সালফেট Na2SO4 আমাদের উৎপন্ন হয়। এবার এই যে মিশ্রণটা তৈরি হয় এটাকে বলা হয় সল্ট কেক। এই Na2SO4 এটাকে বলা হয় আমাদের সল্ট কেক উৎপন্ন হয় এবং এখান থেকে কি হয়, আবারও দ্বিতীয় স্টেপে আমরা আবারও কি গ্যাস আকারে HCl গ্যাসকে আমরা পাই, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে আমরা পাই। এবার কি করা হয়, দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাসের চেম্বার ভরে গেছে, দুটো স্টেপে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস পেয়েছি। এবার এই গ্যাসটা এই নলের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে থাকে, এই গ্যাসটা নলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে এদিকে আসতে থাকে। এদিকে এসে কি হয়,
এই যে স্তম্ভটা আছে এই স্তম্ভতে গ্যাসটা কিন্তু জমা হতে শুরু করে, এই স্তম্ভতে আমাদের গ্যাসটা জমা হতে শুরু করছে, উত্তপ্ত অবস্থায় কিন্তু আছে, খুব গরম অবস্থায় কিন্তু গ্যাসটা এখানে জমা হতে শুরু করছে। এবার এই স্তম্ভতে কী করা হয়, এইখানে একটা তোমার কোকযুক্ত কোয়ার্জের স্তম্ভ রাখা হয়, কোকযুক্ত কোয়ার্জ অর্থাৎ কোয়ার্জের স্তম্ভ, এর সঙ্গে কী থাকে, কোক থাকে, কোকযুক্ত কোয়ার্জের স্তম্ভ রাখা হয়। আর উপরে একটা শাওয়ারের ব্যবস্থা করা থাকে, যেখানে ঠান্ডা জল একদম বৃষ্টির মতো অর্থাৎ শাওয়ারের মতো আমরা কোল্ড স্টোরেজে দেখে থাকি এরকম যে ঝর্ণার মতো একটা সেটআপ থাকে, এরকম উপর থেকে ঠান্ডা জল একদম খুব ঠান্ডা জল এর উপরে ছড়ানো হয়। ফলে কি হয়, এই যে উত্তপ্ত HCl গ্যাসটা এখানে জমা হচ্ছে, এ কী হবে, এই ঠান্ডা জলের সংস্পর্শে এসে ও টেম্পারেচার ছাড়বে এবং জলের সঙ্গে গলে গিয়ে দ্রবীভূত হয়ে এখানে তরল কিন্তু HCl, তখন HCl অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু প্রস্তুত করতে থাকবে। অর্থাৎ এখানে কি উৎপন্ন হলো, এখানে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়েছিল এই স্তম্ভে, এই চেম্বারে, এই চেম্বার থেকে গ্যাস বেরিয়ে এসে এই চেম্বারে এলো, এই চেম্বারে এটাকে ঠান্ডা জল সহযোগে আমাদের কোয়ার্জ স্তম্ভ, কোকযুক্ত কোয়ার্জ স্তম্ভের মাধ্যমে ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করা হলো এবং এই যে জলটা দেওয়া হলো এই জলেতে গ্যাসটা দ্রবীভূত হয়ে শুরু করে তরলে পরিণত হলো। অর্থাৎ এই যে HCl প্রথমে কি ছিল, গ্যাস আকারে ছিল, গ্যাস থেকে এখন লিকুইড আকারে হয়ে গেল, কার সঙ্গে দ্রবীভূত হয়ে, এর সঙ্গে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে গেল, রিয়াকশান নয়, জলের মধ্যে গুলে গেল, জলের মধ্যে গুলে গিয়ে তরলে পরিণত হয়ে গেল। এই যে তরল জলযুক্ত HCl গ্যাস, এটা কি আমাদের বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl অ্যাসিড কিন্তু এইভাবে প্রস্তুত হলো। এবার এখানে আমাদের কল লাগানো আছে, আমরা নব খুলে আমার যতটা প্রয়োজন আমি এখান থেকে বার করে নিতে পারি, আর যতটা প্রয়োজন নেই তখন আমি এখানে এই তাপ দেওয়া বন্ধ করে দেবো, সেটা বন্ধ করে দেবো, মানে ওভেন আমরা নিভিয়ে দেবো, ব্যাস আমাদের কিন্তু প্রস্তুত হওয়া শেষ হয়ে যাবে। এই হলো আমাদের শিল্প প্রস্তুতিতে HCl ব্যবহার করা হয়। এবার এই যে দুটো হলো, এদের রিয়াকশানগুলো কীভাবে হবে দেখো, বিক্রিয়া। প্রথমে NaCl ছিল এবং গাঢ় H2SO4 ছিল, NaCl এবং গাঢ় H2SO4 বিক্রিয়া করে কী হয়েছে, সোডিয়াম বাইসালফেট NaHSO4 তৈরি হয়েছে এবং HCl গ্যাস তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, HCl গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়েছে। সেকেন্ড স্টেপে কী করা হয়েছে, এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে পেস্টিমাস, এই মাছটাকে আবার উত্তপ্ত করা হয়েছে। এখানে কত টেম্পারেচার লেগেছিল, এখানে 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লেগেছিল। আর সেকেন্ড স্টেপে কত, 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের লেগেছে। কি হয়েছে, NaCl তার সঙ্গে NaHSO4, এদের দুজনকার মিশ্রণে কি তৈরি হয়েছে, উত্তপ্ত করলে Na2SO4 আবার HCl গ্যাস উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা এক ফোঁটা মেটেরিয়ালসকে ওয়েস্ট হতে দিইনি গো, পুরোটা আমরা ইউটিলাইজড করে, কারণ প্রথম স্টেপে দেখো খানিকটা ইউজ হচ্ছে, HCl তৈরি হচ্ছে, দিয়ে প্রসেস থেমে যাচ্ছে। এবার বাকি যেটুকু NaCl আর NaHSO4 বাকি রইল, এদেরকে যদি আরও গরম করে আমরা পুরোটা ইউটিলাইজ করে আমরা আবারও HCl গ্যাস তৈরি করে ফেললাম। আর এই হলো আমাদের এই বিক্রিয়ার সমীকরণ, আর এই হলো পুরো প্রসেস। এইভাবে কিন্তু আমাদের শিল্প পদ্ধতিতে HCl গ্যাস, HCl অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এবার আমরা নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। দেখো, HNO3 অ্যাসিডের শিল্প প্রস্তুতি, এটা শিল্প প্রস্তুতির পদ্ধতিকে বলা হয় অসওয়াল্ড পদ্ধতি। এটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। কিসের ইম্পর্টেন্ট, টোটাল তোমাকে এইভাবে কোশ্চেন দিয়ে দেয় 3 নম্বরে, যে অসওয়াল্ড পদ্ধতির মাধ্যমে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপগুলি বর্ণনা করো। অর্থাৎ যা লেখা আছে এটা তোমাদেরকে টোটাল লিখতে হবে। এই ছবিটা আঁকার দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য এঁকেছি, কিন্তু এইগুলো টোটাল তোমাদেরকে লিখতে হবে। এটা একদম টোটাল 3 নম্বরের বড় কোশ্চেন হয়। তো তোমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব সাবধানে ভালোভাবে বুঝবে। দেখো, ফার্স্ট স্টেপে কী করা হয়, ফার্স্ট স্টেপে বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া গ্যাস নেওয়া হয় এবং এটাকে কি করা হয়, ধূলিকণামুক্ত বায়ুর মিশ্রণ প্রায় 1:8 অনুপাত থাকে। অর্থাৎ অ্যামোনিয়া 1 ভাগ আর বায়ু বলতে এখানে অক্সিজেনকে বোঝানো হয়েছে, অক্সিজেন 8 ভাগ থাকে। একে কি করা হয়, 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে, কত, 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কত টেম্পারেচার দিতে হয়, 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম রেডিয়াম অর্থাৎ PTRH এর ধাতু সংকর নির্মিত তারজালির ওপর দিয়ে, এই ধাতু সংকর নির্মিত একটা তারজালি তৈরি করা হয়। তাই কী কী থাকে ধাতু সংকরটায়, প্লাটিনাম থাকে আর রোডিয়াম থাকে, তাহলে PTRH এদের নির্মিত একটা তারজালির ওপর দিয়ে খুব দ্রুত, অতি দ্রুত, মানে 1 সেকেন্ডেরও খুব কমে
অতি দ্রুতভাবে চালনা করা হয়। অ্যামোনিয়া গ্যাস এবং অক্সিজেন গ্যাসকে ধুলোকণা মুক্ত হতে হবে। ওই 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে আমাদের 800 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে ওই তারজালির মধ্যে দিয়ে খুব দ্রুত চালনা করা হয়। এর ফলে কি হবে, এতে প্রায় 90% অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO পরিণত হয়ে যায়। দেখো এই বিক্রিয়াটা কীভাবে হয়, 4NH3 + 5O2 কি আর PTRH তারজালি, এটা কি অনুঘটকের কাজ করে, এটা কিসের কাজ করে, অনুঘটকের কাজ করে। আর 5 থেকে 7 ATM প্রেসার লাগে আর 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। তাহলে কি উৎপন্ন হয়ে যায় আমাদের উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড 4NO, এইটা আমাদের টার্গেট, আমরা এটা বলবো। আর এখানে কি জলীয় বাষ্প উৎপন্ন হয় আর তাপ উৎপন্ন হয়। এবার এই স্টেপটা কিভাবে সংঘটিত হয় দেখো এইখান থেকে এই নিচের নল থেকে কি করা হয়, অ্যামোনিয়া এবং অক্সিজেন এই দুটো গ্যাসকে এদিকে ওপর দিকে পাঠানো হয়। এইটা হচ্ছে বিক্রিয়া প্রকোষ্ঠ। এই চেম্বারের মধ্যে কি থাকে, RHPT এর তারজালি থাকে, RHPT তারজালি থাকে এবং এই প্রকোষ্ঠের মধ্যে প্রেসার রাখা হয় 5 থেকে 7 ATM এবং এই প্রকোষ্ঠের টেম্পারেচার থাকে 800 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস। এখান দিয়ে কি হয়, এখান দিয়ে খুব দ্রুত আকারে এই দুটো গ্যাসকে এখানে চালনা করা হয়। এর ফলে এই তারজালির মধ্যে দিয়ে যখন গ্যাস দুটো যায় তখন গ্যাস দুটো নিজেদের মধ্যে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন হয়, এখানে আমাদের NO উৎপন্ন হয়ে যায়, আমাদের এখানে NO পাওয়া যায়, NO উৎপন্ন হয়। অর্থাৎ এইখান দিয়ে আমাদের NO পাওয়া যায় এবং জলীয় বাষ্প থাকে, এই যে H2O। জলীয় বাষ্প আমাদের দরকার নেই, আমাদের NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড কিন্তু এখানে উৎপন্ন হয়ে যায়। এবার এই NO কি হবে, এই কক্ষটায় প্রবেশ করবে, অর্থাৎ এটাকে বলা হয় জারণ কক্ষ। এবার এখানে কি হবে দেখো, এর পরের স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। দ্বিতীয় স্টেপে কি হয়, উৎপন্ন NOকে 50 ডিগ্রি, এবার আর অত টেম্পারেচার লাগে না, এবার মোটামুটি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার করলেই হয়ে যায়। 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করা হয়। যখন NO বেরোচ্ছিল তখন ওর টেম্পারেচার কত ছিল দেখো, 700 থেকে 800 ডিগ্রি টেম্পারেচার ছিল, সেখান থেকে ওকে ঠান্ডা করা হয়, খানিকক্ষণ রেখে আস্তে আস্তে ওকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে বায়ু অর্থাৎ O2 মানে অক্সিজেন দ্বারা জারিত করলে, আর অক্সিজেন যদি কোথাও যুক্ত হয় তাহলে কি হয়, জারণ হয়। তাহলে NOকে জারণ করে NO2 উৎপন্ন করা হয়। দেখো রিয়াকশানটা কি হয়, 2NO + O2, এটাকে 50 ডিগ্রি ঠান্ডা করা হয় এবং এদের দুজনকার মধ্যে বিক্রিয়া করানো হয়। তার ফলে কি হয়, NO জারণ হয়ে যায়, NO জারিত হয়ে কি হয়, NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 উৎপন্ন করে আর কি তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা করানো হয় এই চেম্বারে, অর্থাৎ এটাকে বলা হয় জারণ কক্ষ। এই চেম্বারে কি ঘটে, জারণ ঘটে। কার জারণ ঘটে, এই NOর জারণ ঘটে। দেখো এই NO অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে কি তৈরি হয়, NO2 তৈরি হয়, অর্থাৎ NOর জারণ করে দেয়, এটাকে বলা হয় আমাদের জারণ কক্ষ। আর এইখানে টেম্পারেচার আমাদের কতই নেমে আসে, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু নেমে আসে। এবার এইখানে কি উৎপন্ন হলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও কিন্তু গ্যাস। এবার এই গ্যাসটা কি হবে, এই প্রকোষ্ঠে যাবে, এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠতে যাবে। এই প্রকোষ্ঠটায় গিয়ে কি হয়, এবার আমরা থার্ড স্টেপে দেখব। দেখো আমরা কি পেলাম, আমরা NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা পেয়ে গেছি, NO2। এই উৎপন্ন NO2কে যদি জল দ্বারা শোষণ করা হয়, এর ওপর যদি জল দেওয়া হয়, জলে দ্রবীভূত করা হয়, তাহলে কি হয়, লঘু HNO3 উৎপন্ন হয়। একটা HNO3 মানে HNO3 জলের সঙ্গে গোলা লঘু একটা দ্রবণ কত পার্সেন্ট থাকে, মোটামুটি 50% HNO3 থাকে আর 50% জল থাকে, অর্থাৎ এটাকে বলা হয় আমাদের লঘু দ্রবণ। আর HNO3 মানে কি, HNO3 মানেই তো আমাদের নাইট্রিক অ্যাসিড। তাই নাইট্রিক অ্যাসিড আমাদের প্রস্তুত হয়ে গেল, কি তৈরি হলো, লঘু নাইট্রিক অ্যাসিড প্রস্তুত হলো। দেখো বিক্রিয়াটা কি, 3NO2 + H2O, এখান থেকে কি হয়ে যায়, 2HNO3 + NO উৎপন্ন হয়ে যায়। এবার এইটা আমাদের টার্গেট, তাহলে আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে কি করা হয়, দেখো এখানে যখন আমাদের NO2 গ্যাস এখানে প্রবেশ করলো, এখানে একটা শোষক স্তম্ভ থাকে, এখানে একটা শোষক স্তম্ভ থাকে যেখানে জলের সাথে আমাদের এই গ্যাসটা শোষিত হবে। এই গ্যাসটা এবার এই চেম্বারময় ভরে যাবে, এই গ্যাসটা এখানে চেম্বারময় কী হবে, ভরে যাবে। এবং আগের যে আমরা HCl করেছিলাম, যে জলের ফোয়ারা দেওয়া হয়েছিল, এখানেও তাই, ফোয়ারার মাধ্যমে জল এখানে ফেলা হবে, ঠান্ডা জল ফোয়ারার মাধ্যমে এখানে ফেলা হবে। তার ফলে কী হবে, জলের সাথে H2ওর সাথে এখানে NO2 এর রিয়াকশান হবে, NO2 এর রিয়াকশান হয়ে কী তৈরি হবে, HNO3 এর জলীয় দ্রবণ 50%, অর্থাৎ আমাদের নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এখানে আমাদের স্টপ কক লাগানো থাকবে, এই স্টপ কক আমরা প্রয়োজন মতো খুলে এখান থেকে HNO3 জলীয় দ্রবণকে বার করতে পারবো। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, HNO3 কিন্তু গাঢ় হয় না, সবসময় বলছি জলীয় দ্রবণ, অর্থাৎ 50% থাকে, 50% জল 50% HNO3।
তাহলে এখান থেকে গাঢ় করতে গেলে কি করতে হবে, আমরা পড়েছিলাম পাতন পদ্ধতি। পাতন পদ্ধতির মাধ্যমে কি করা হয়, জলকে অপসারণ করে দেওয়া হয় আর HNO3 পড়ে থাকবে। তাই এই লঘু HNO3কে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা পাতন করি, কয়েকবার পাতন করলে কিন্তু আমরা গাঢ় HNO3, তাও গাঢ় কতটা 68% প্রায়, এতটা গাঢ় কিন্তু আমরা HNO3 পেয়ে যেতে পারি। আবার দেখো এই বিক্রিয়াতে একটা জিনিস তৈরি হয়েছে, NO তৈরি হয়েছে। এই বিক্রিয়া কি তৈরি হয়েছে, এইখানে যে বিক্রিয়াটা হয়েছে এই বিক্রিয়াতে আবার কিন্তু আমাদের NO তৈরি হয়েছে। এই NOটা কী হবে, গ্যাস আকারে ওপর দিকে যাবে এবং এখান থেকে NOটাকে বার করে নিয়ে NOকে আবার এই চেম্বারে ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে NOটা আমাদের প্রস্তুত হলো সেটাকে আমরা ওয়েস্ট হতে দেবো না, আমাদের এই চেম্বারে কি লাগবে, NO লাগবে। তাহলে এইখান থেকে আমাদের NO বেরিয়ে গেল, এখান থেকে আমাদের কি NO বেরিয়ে যাবে, এটাকে নলের মাধ্যমে এখানে কানেক্ট করব, আবার এই NO ঘুরে এসে আবার এই চেম্বারে ঢুকবে, আবার NO জারণ হবে, NO2 হবে। এইভাবে কিন্তু প্রসেসটা পুরো চলতে থাকবে। মিনিমাম টু মিনিমাম মেটেরিয়াল লস্ট হবে এবং ম্যাক্সিমাম আমরা প্রফিট পাবো, অর্থাৎ মেটেরিয়ালস তৈরি করতে পারবো। এইভাবে কিন্তু অসওয়াল পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এইখানে একটা প্রশ্ন ছোট্ট পাড়া, যে এইখানে যে PTRH তার জালির ওপর দিয়ে 1 সেকেন্ডেরও কম সময় এটাকে চালনা করা হয় অতি দ্রুত আকারে, প্রায় 0.014 সেকেন্ডে এটাকে পাস করে দেওয়া হয় এখান দিয়ে। এটাকে যদি আস্তে আস্তে বা ধীর গতিতে করা হতো কি প্রবলেম হতো, বা কেন এত দ্রুত করা হয়। দেখো কি করা হয়, যদি এখানে খুব আস্তে আস্তে মন্থর গতিতে আমি টাইম দিয়ে এটাকে নিয়ে যেতাম, তাহলে আমাদের কিন্তু NO তৈরি হতো না, আমাদের অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি করতো। জারণ মানে কি, কোথাও থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, জারণ মানে আমাদের কোথাও থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। এই অ্যামোনিয়া কি করতো, অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাস তৈরি করে দিত, হাইড্রোজেনকে বার করে দিত, যে নিজে পুরো নাইট্রোজেন গ্যাসে জারিত হয়ে যেত। ফলে আমাদের টার্গেট এলিমেন্ট কী ছিল এই প্রকোষ্ঠে, NO নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডকে আমরা পেতাম না, তখন এইরকম রিয়াকশান হতো। দেখো 4NH3 + 3O2 অক্সিজেনের সংস্পর্শে এসে একবারে নাইট্রোজেনে জারিত হতো এবং জলীয় বাষ্প পাওয়া যেত। এখানে কি হতো, নাইট্রোজেন হাইড্রোজেন থেকে বেরিয়ে যেত, শুধু নাইট্রোজেন একা হয়ে যেত এবং হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জলীয় বাষ্প তৈরি করে দিত। বাই চান্স যদি কোনো কারণে কিছু পরিমাণ NO উৎপন্ন হয়েও যেত, যদি এখানে NO কিছু উৎপন্ন হয়েও গেল, কি হতো, অ্যামোনিয়া আবার NOর সঙ্গে বিক্রিয়া করে যেত। যদি এখানে বেশিক্ষণ রাখা হতো তাহলে এদের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, দেখো আবার নাইট্রোজেন তৈরি হয়ে যাবে এবং জলীয় বাষ্প তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের যে টার্গেট এলিমেন্ট NO, এই প্রকোষ্ঠ থেকে, আমাদের বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে NO কিন্তু আমরা পেতাম না। তখন কি বেরোতো এখান থেকে এখানে নাইট্রোজেন আসতো। এবার এটা দিয়ে আমাদের কিন্তু কোনো কাজ হতো না। কেন, আমরা নাইট্রোজেনের চ্যাপ্টারে পড়েছিলাম যে নাইট্রোজেন কিন্তু খুব কম সক্রিয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে গেলেও নাইট্রোজেনের কত ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়, 3000 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। এই নাইট্রোজেন সংক্রান্ত ডিটেলস ভিডিও আমার আপলোড করা আছে, তোমাদের যদি ওটা না দেখা থাকে তোমরা আগে নাইট্রোজেনটা পড়ে এসো বা ভিডিওটা দেখে এসো, তাহলে তোমরা নাইট্রোজেনের প্রপার্টি সম্পর্কে জানতে পারবে। নাইট্রোজেন কি হয়, খুব কম রিয়াক্ট করে, খুব বিশাল বিশাল স্পেশাল কন্ডিশনে কিন্তু বিক্রিয়া করে। এখানে প্রশ্ন হতেই পারে যে স্যার এখানে তো অক্সিজেন আছে, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া করে তো আমরা NO2 পেয়ে যেতেই পারি। হ্যাঁ, পেয়ে যেতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কি করতে হবে, এই যে জারণ কক্ষ, এর টেম্পারেচার আমাকে কতই নিয়ে যেতে হবে, এর টেম্পারেচার নিয়ে যেতে হবে 3000 ডিগ্রি সেলসিয়াস টু 2000 ডিগ্রি সেলসিয়াস, যেটা কখনোই ইকোনমিক্যাল নয়। আমার যেখানে 50 ডিগ্রি সেলসিয়াসে কাজ মিটে যাচ্ছে, সেখানে আমি কেন অত টেম্পারেচারে নিয়ে যেতে যাব। টেম্পারেচার বেশি করতে গেলে কি হবে, আমাদের বেকার খরচা বাড়বে। তাহলে কি হবে, আমাদের কিন্তু কস্ট, প্রোডাকশান কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। তাই আমরা মিনিমাম কস্টে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাকশান করব। তাই এটাকে কি করা হয়, এখানের প্রসেসটা যদি দ্রুত করে দেওয়া হয় তাহলে এ সুযোগই পায় না নাইট্রোজেনে জারিত হতে। কি হয়ে যায় না, নাইট্রিক অ্যাসিড অক্সাইড উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই কারণে কিন্তু এই বিক্রিয়া প্রকোষ্ঠে খুব দ্রুত NH3 অর্থাৎ অ্যামোনিয়া এবং অক্সিজেন গ্যাসকে চালনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট কি, সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আমরা ভালো করে বুঝবো। H2SO4 অ্যাসিডের শিল্প পদ্ধতিকে কি বলা হয়, H2SO4 শিল্প পদ্ধতিকে বলা হয় স্পর্শ পদ্ধতি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের অসওয়ালের পদ্ধতির মতো। তোমাকে টোটাল বলে দেয় যে স্পর্শ পদ্ধতির মাধ্যমে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ধাপগুলি বিক্রিয়া সমেত ব্যাখ্যা করো। দেখো ব্যাখ্যা
আমি বলছি এবং এই পুরো ডায়াগ্রাম এর মধ্যে দিয়ে পুরো প্রসেসটা চলে এবং প্রত্যেকটা স্টেপে কি রিয়াকশান হয়েছে সেগুলো এখানে লেখা আছে। কিন্তু খুব মন দিয়ে তোমরা শুনবে কিভাবে এই প্রসেসটা হচ্ছে, পুরোপুরি কিন্তু একদম পুরো 3 নম্বরের বড় কোশ্চেন কিন্তু এটা আছে। তোমার ছবি আঁকার তোমার দরকার নেই, তুমি শুধু শোনো এখানের প্রসেসটা আর তুমি স্টেপগুলো আস্তে আস্তে বোঝো। এই স্টেপগুলো তোমাদের বিক্রিয়ার শর্ত সমেত রিয়াকশানগুলো লিখতে হবে, এখানে শুধু রিয়াকশানগুলো লেখানো আছে। দেখো প্রথমে কি লাগে, ফার্স্ট স্টেপে কি লাগে, ফার্স্ট স্টেপে নেওয়া হয় আয়রন পাইরাইটিস এফইএস বা আমাদের যে সালফার আছে সালফার, এই সালফার এবং আয়রন পাইরাইটিস যে কোনো একটা নিয়ে আমরা যদি বায়ুতে অর্থাৎ অক্সিজেনের সাহায্যে এটাকে পোড়াতে শুরু করি, দহন করি, তাহলে আমাদের SO2 গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাস আমাদের উৎপন্ন হয়। মানে আমাদের প্রথম স্টেপ হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে হবে, কারণ H2SO4 কী আছে SO4, আর SO4 এর মধ্যে কী লুকিয়ে আছে SO2 লুকিয়ে আছে। তাহলে আমাদের প্রথম লাগবে সালফার ডাইঅক্সাইড গ্যাস। এবার এই সালফার ডাইঅক্সাইড গ্যাস দুভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে আমাদের আয়রন পাইরাইটিস অর্থাৎ FeS-কে নিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট সালফারকে নিতে পারি। একে কি করব, অক্সিজেনের সাহায্যে আমরা পোড়াবো। এই পোড়ালে আমরা কি পাবো, আমরা আমাদের টার্গেট এলিমেন্ট কি, ওটা SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড পেলাম। এটা ফার্স্ট স্টেপ। দেখো এদের রিয়াকশানগুলো লেখা আছে, যদি আয়রন পাইরাইটিস নিই 4FeS + 11O2 = 2Fe2O3, এটা আমাদের ফালতু প্রোডাক্ট, বাই প্রোডাক্ট দরকার নেই, প্লাস 8SO2, এইটা আমাদের দরকার। আর যদি ডাইরেক্ট আমরা সালফারকে নিই S + O2 = SO2। এই আমাদের রিয়াকশান প্রথম ধাপে। অর্থাৎ এটাকে কোথায় করা হবে, দেখো এই যে চুল্লিটা, এই যে চেম্বারটা, এটা চুল্লি এক প্রকার, প্রচুর পরিমাণ হিট লাগে। এই চুল্লিটাকে বলা হয় সালফার চুল্লি। অর্থাৎ এখানে কি থাকে, সালফার আছে, আর না হলে কি থাকবে, আর না হলে আয়রন পাইরাইটিস, এইভাবে রাখা থাকে। এখান থেকে কি হয়, বায়ু প্রবেশ করানো হয়, শুষ্ক বায়ু অর্থাৎ অক্সিজেনকে এখানে প্রবেশ করানো হয়। এবার চুল্লি যেহেতু, অর্থাৎ এখানে তাপ দেওয়া হবে, এই তাপের সংস্পর্শে কি হবে, ধরে নাও তোমার সালফার রাখা আছে, এখানে সালফার রাখা আছে এবং এখান থেকে অক্সিজেন ঢুকছে, সালফার এবং অক্সিজেন নিজেদের মধ্যে রিয়াকশান করে যাবে। রিয়াকশান করে কি তৈরি করবে, আমাদের SO2 সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড কি, গ্যাস, সালফার ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হবে এবং এই গ্যাসটা কি হবে, এই পাইপ দিয়ে এইখান দিয়ে বেরিয়ে আসে এই চেম্বারে ঢুকবে। তাহলে বোঝা গেল প্রথম স্টেপ হচ্ছে এটা। এবার সেকেন্ড স্টেপে আসবো। সেকেন্ড স্টেপ কিন্তু অনেকটা পরে, সেকেন্ড স্টেপ আমাদের মোটামুটি এই জায়গায় সেকেন্ড স্টেপ। তার আগে এইগুলো কি, দেখো এগুলোকে বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, এই যে রিয়াকশানটা হবে এর পরবর্তীকালে টোটালটা কিন্তু ধূলিকণা মুক্ত হতে হবে। কোনো অন্যান্য বাই প্রোডাক্ট বা অন্য কোনো জিনিস থাকলে চলবে না, কেবলমাত্র আমার SO2-কে, এখানে যে SO2 প্রবেশ করলো, এই SO2 পুরো এখানে কিন্তু চাই আমার। দ্বিতীয় স্টেপে কি করা হয়, দেখো সেকেন্ড স্টেপে এই যে উৎপন্ন SO2 সালফার ডাইঅক্সাইড, এটাকে আবারও অক্সিজেনের সঙ্গে জারণ করা হলো। কিভাবে করা হবে, নর্মাল কাছাকাছি এসে কিন্তু এরা রিয়াকশান করবে না, স্পর্শ এদের কাছাকাছি আনতে হবে, কিন্তু রিয়াকশান করতে গেলে কিন্তু কয়েকটা কন্ডিশান লাগবে। কি কন্ডিশান না, আমাদের ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক লাগবে। ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের তারজালি বা প্লাটিনাম RH-এর তারজালি আমাদের ব্যবহার করতে হবে। আর কত, 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের মেনটেন করতে হবে। যদি এই ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক থাকে এবং 450 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে কি হবে, SO2 সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হবে, জারিত হয়ে কী হবে, SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড SO3 উৎপন্ন করবে। তাহলে এই SO3-কে কোথায় আমরা উৎপন্ন করব, ফ্যাক্টরিতে। দেখো এইখানের প্রসেসে কি হয়েছিল, আমরা SO2 এখান থেকে পেয়েছিলাম, এবার SO2 থেকে SO3 এইখানে তৈরি হচ্ছে, এই যে প্রকোষ্ঠটা এইখানে। তাহলে মাঝখানের এই জিনিসগুলো কি, এই মাঝখানে যা চেম্বার আছে, এই চেম্বারগুলো টোটালটা এই SO2-র সঙ্গে এই যে Fe2O3 যুক্ত হয়ে আছে, বা এর সঙ্গে যদি ধুলো থাকে, কারণ বায়ুকে আমরা বাইরে থেকে সাকশান করছি, বাইরে থেকে আমরা এয়ারকে নিচ্ছি, এই এয়ারে কী থাকবে, ধুলো কণা থাকবে, বিভিন্ন টাইপের ছোটো 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 কার্বন কণা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থাকবে। এগুলো থাকলে কি হবে, স্পর্শ পদ্ধতিতে SO3 কিন্তু ভালোভাবে প্রস্তুত হবে না। তাই এই তিনটে জিনিস, এই তিনটে প্রকোষ্ঠ তুমি বলতে পারো পুরোপুরি ফিল্টারেশন প্রসেস চলে। কার, SO2-র ফিল্টারেশন প্রসেস চলে। এখানে ধুলো কণা মুক্ত হয়, আরও অন্যান্য জিনিসগুলো ভালো করে ফিল্টারেশন করার জন্য কিন্তু এই সেট আপ করা হয়। এর মধ্যে ধূলিকণা, কার্বন কণা ইত্যাদি অন্যান্য যদি আমাদের আরও কি সমস্ত কণা
জলীয় বাষ্প যদি থেকে থাকে, জলীয় বাষ্প, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এরা শোষণ করে। এই তিনটে প্রকোষ্ঠর কাজ হচ্ছে ফিল্টার করা, কাকে? SO2-কে ফিল্টার করা। অর্থাৎ এখানে SO2 মেনলি ঢোকে, আরও কিছু অপদ্রব্য ঢোকে। অপদ্রব্য এখান থেকে যখন এখানে বেরিয়ে এই প্রকোষ্ঠে আসে, এই প্রকোষ্ঠ থেকে আবার এখান থেকে গিয়ে এখানে আসে, এইভাবে গিয়ে শেষমেশ যখন এখানে আসে টিন্ডাল বক্সের এখানে, তখন কিন্তু আমরা বিশুদ্ধ, আমরা কি পাই? বিশুদ্ধ SO2 পাই। আমরা কিন্তু টিন্ডাল বক্স, এই টিন্ডাল বক্সের নিচে কিন্তু বিশুদ্ধ SO2 পাই। তার আগে এই তিনটে প্রসেসে শুধুমাত্র ফিল্টারেশন হয়। এরপরে কি হয় দেখো, এখানে স্টেপটা কি? সেকেন্ড স্টেপে এখানে কি হয়? অতিরিক্ত বায়ু দেওয়া হয়, এইখানে কি অতিরিক্ত অক্সিজেন নেওয়া হয়, এখান থেকে অক্সিজেন নেওয়া হয়। আর এখানে কি এই যে এইগুলো হচ্ছে আমাদের ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের কিন্তু স্তম্ভ বা তারজালি রাখা হয়। আর এখানে টেম্পারেচার কত রাখা হয় এই প্রকোষ্ঠটার টেম্পারেচার রাখা হয় নিয়ার অ্যাবাউট 450 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? এই SO2 এবং বায়ু অর্থাৎ অক্সিজেন, আরও ভালো কথায় বললে অক্সিজেন, SO2 আর অক্সিজেন এই চেম্বারে গিয়ে পরস্পরের সঙ্গে মিলিত হবে, মানে স্পর্শ করবে, এবং স্পর্শ করার ফলে কি তৈরি হবে? SO3 দেখো এখান থেকে নির্গত হতে শুরু করবে। এই কারণেই কিন্তু এই যে স্পর্শ হওয়ার ব্যাপারটা, এই কারণেই কিন্তু একে বলা হয় স্পর্শ পদ্ধতি। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? সেকেন্ড স্টেপে SO3 পেয়ে গেলাম। এবার দেখো থার্ড স্টেপে কী হবে? এই SO3, এখানে একটা বড় কথা যে আমরা সালফিউরিক অ্যাসিড যদি স্পর্শ পদ্ধতির মাধ্যমে তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের আগে থেকেই খানিকটা অল্প পরিমাণ প্রস্তুত করা সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হবে। জিনিসটা অনেকটা এইরকম যে কীরকম ব্যাপারটা হলো যে আমি সালফিউরিক অ্যাসিড তৈরি করছি, হঠাৎ করে আমি থার্ড স্টেপে আবার সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করব? দেখো ব্যবহার করতে হবে, কারণ তোমার কাছে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড মজুদ, তুমি সেখান থেকে অনেক বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে চাইছো, তাই ওটাকে ইউজ করে যদি আরও বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, এটা হয় ইনভেস্টমেন্টের মতো। তোমার কাছে কিছু পয়সা আছে, সেই পয়সাটা তুমি কোথাও ইনভেস্ট করে তুমি একটা অনেক বেশি পরিমাণ পয়সা তোমার কাছে রাখতে চাইছো, ঠিক কনসেপ্টটা সেই রকম। তাই থার্ড স্টেপে কি করা হয়? এই যে উৎপন্ন SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড, আর এর সঙ্গে কি করা হয়? গাঢ় H2SO4 এর রিয়াকশান করানো হয়। গাঢ় H2SO4 এর রিয়াকশান করার ফলে কি তৈরি হয়? H2S2O7 বলে একটি যৌগ উৎপন্ন হয়। এই যৌগটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যৌগটার নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। এই যৌগটার নাম কি? পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম। দেখো ডাইরেক্ট তোমাদের এরকম পরীক্ষায় কোশ্চেন আসে যে ওলিয়ামের সংকেত কি বা পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত কি। এই H2S2O7 এই সংকেতটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে ডাইরেক্ট 1 নম্বরে কোশ্চেনে দিয়ে দিতেই পারে যে ওলিয়ামের সংকেত লেখো, বা এরকমও কোশ্চেন আসতে পারে যে ওলিয়াম কি। ওলিয়াম কি যদি বলে, তাহলে তোমরা বলবে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির তৃতীয় ধাপে আমরা উৎপন্ন SO3-কে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সহযোগে রিয়াকশান করালে অর্থাৎ বিক্রিয়া করালে H2S2O7 সংকেত বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন হয়। এই যৌগটিকে প্রয়োজন মতো জল দিয়ে আবার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা যায়। এই H2S2O7 যৌগটিকে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কোনখানে এই প্রসেসটা হয়? দেখো SO3 এখানে বেরোলো, এবার SO3 এখান থেকে এই প্রকোষ্ঠে গেল। SO3 এখানে যাওয়ার পর এইখান থেকে দেখো ওপর থেকে 98% H2SO4 এইভাবে কিন্তু এর ওপরে ঝর্নার মতো করে ফেলা হয়। এর ওপর ঝর্নার মতো করে ফেলা হলে কি হবে? SO3-র সঙ্গে H2SO4 এর রিয়াকশান হবে, এবং এই রিয়াকশানের ফলে কি বেরোবে এখান থেকে আমাদের H2S2O7 অর্থাৎ ওলিয়াম এখানে কিন্তু জমা হবে। অর্থাৎ আমাদের এটাই লাস্ট স্টেপ। স্যার আমরা তো তৈরি করছিলাম সালফিউরিক অ্যাসিড, তাহলে ওলিয়ামে আমরা থেমে গেলাম। দেখো এটাই হচ্ছে আমার টার্গেট। এবার এইটার সাথে চতুর্থ স্টেপ কি করব? ওলিয়ামটাকে আমি স্ট্যাক করে রেখে দেবো। আমার যখন যতটা প্রয়োজন এই ওলিয়াম থেকে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবো। কিভাবে? খুব একটা সিম্পল প্রসেস করে। ফোর্থ স্টেপ কি না, এই ওলিয়ামের সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে পারবো। অর্থাৎ একটা জায়গাতে আমি ওলিয়াম নেবো এবং তার সঙ্গে জল মেশাবো, তাহলেই সালফিউরিক অ্যাসিড আমার প্রস্তুত হয়ে যাবে। দেখো H2S2O7
প্লাস H2O, দেখো 2H2SO4। অর্থাৎ এরপরে যদি আমার কোথাও সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয় আমরা বিকার নেবো, বিকারে এখানে একটা ওলিয়াম নেবো এবং ওলিয়ামে আমরা কী দেবো, এখানে H2S2O7 নেবো এবং এখানে H2O যোগ করব, যোগ করলেই আমাদের উৎপন্ন হয়ে যাবে H2SO4। ব্যাস, আমাদের কি তৈরি হয়ে গেল, আমাদের সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেল। দেখো পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো কি না, আর এইদিকে পুরো রিয়াকশানগুলো তোমরা বুঝতে পেরেছো কি না। এই গেল আমাদের স্পর্শ পদ্ধতির মাধ্যমে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাও। আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো, সেখানে তোমরা ইজিলি এগুলো পেয়ে যাবে। ওকে, আজকের মতো টাটা, আবার পরবর্তী ভিডিও দেখা হবে পরবর্তী টপিক নিয়ে।